প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যে জেনেছো যে তোমাদের 2024 সালের ষান্মাসিক মূল্যায়নের ক্ষেত্রে বাংলা বিষয়ে প্রথম পৃষ্ঠা থেকে 102 নম্বর পৃষ্ঠা পর্যন্ত যেসব যোগ্যতা রয়েছে সে সকল যোগ্যতা সমূহের উপর ভিত্তি করে তোমাদের ষান্মাসিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। তো চলো আমরা প্রথম পৃষ্ঠা থেকে 102 নম্বর পৃষ্ঠা পর্যন্ত কী কী রয়েছে এবং সেই কাজগুলো কিভাবে করা যায় তা জেনে নিই। প্রথমে রয়েছে এখানে দেখো যে এই পরিস্থিতিগুলো আছে, এই পরিস্থিতি এই ছকটা দেওয়া হতে পারে এবং সেই ছকের যে কোনো একটি পূরণ করে দেওয়া হবে এবং বাকিগুলো তোমাদের পূরণ করতে বলা হতে পারে। এক্ষেত্রে পরিস্থিতি বলা হতে পারে, যোগাযোগের উদ্দেশ্য বলা হতে পারে, বা যার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে এরকম তথ্য দেওয়া থাকতে পারে, কিংবা যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে এর যে কোনো একটি পূরণ করে দেওয়া থাকতে পারে, বাকিগুলো তোমাদেরকে পূরণ করতে বলা হতে পারে। কিংবা তোমাদেরকে বিভিন্ন ঘটনা বলে দেওয়া থাকতে পারে, তারপর সেই ঘটনার উপর ভিত্তি করে তোমাদের চরিত্র তৈরি করতে হবে এবং সেই চরিত্রগুলোর মধ্যে সংলাপ বা ডায়লগ রচনা করতে বলা হতে পারে। একই সাথে তোমাদের দেখো সেই সংলাপের ভিত্তিতে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমাদেরকে করা হতে পারে এই ছক আকারে এবং সেই ছকে তোমাদের উত্তরগুলো লিখতে হতে পারে। এই বইয়ে তোমাদের যে কাজগুলো আছে বেশ কয়েকটি নমুনা আছে, এই নমুনা অনুযায়ী তোমরা অনুশীলন করবে। তারপর এরকম কোনো একটি পরিস্থিতি দিয়ে তোমাদেরকে বলা হতে পারে যে এই পরিস্থিতির ক্ষেত্রে যোগাযোগের উদ্দেশ্য কী ছিল, কিংবা বলা হতে পারে এই পরিস্থিতিতে যোগাযোগের কার্যকর উপায় কোনটি ছিল। কিংবা এখানে দেখো এই যে ছকটা রয়েছে এই ছকটিতে যেরকম বলা হয়েছে যে যোগাযোগের উদ্দেশ্য যেভাবে পরিস্থিতি তুলে ধরা যেতে পারে, যেভাবে চিন্তা ও অনুভূতি প্রকাশ করা যেতে পারে, যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে, যে কোনো একটি অনুভূতি যে কোনো একটি পরিস্থিতি বর্ণনা করে তারপর বলা হতে পারে যে এই 4টি ঘর পূরণ করতে বলা হতে পারে, কিংবা যে কোনো একটি বা দুটি পূরণ করা থাকতে পারে, বাকি ঘরগুলো তোমাদেরকে পূরণ করতে বলা হতে পারে। এছাড়াও দেখো লিখিতভাবে যোগাযোগের ক্ষেত্রে যে ফরম্যাটটা দেওয়া আছে এই ক্ষেত্রে কোনো একটি বিষয় উল্লেখ করে তোমার স্কুলের প্রধান শিক্ষক, তোমার এলাকার চেয়ারম্যান তাদের বরাবর কোনো একটি আবেদনপত্রও লিখতে বলা হতে পারে। তারপর দেখো এখানে যেমন অপারেশন কদমতলী নামে একটি গদ্যাংশ আছে, সেরকম কোনো একটি গদ্য বা এই গদ্য থেকেই আমরা পড়ে যা কিছু বুঝেছি যোগাযোগের ক্ষেত্রে এটার প্রাসঙ্গিকতা সম্পর্কে, যেমন কি আবার হবে আমার মতো ঘুম ধরেছে, এই ক্ষেত্রে যেমন প্রাসঙ্গিকতার ক্ষেত্রে বলা হয়েছে সেরকম এই বাদবাকি যে প্রশ্নগুলো করা হয়েছে যে প্রসঙ্গ ঠিক আছে কি না, কীভাবে প্রসঙ্গ বজায় রেখে ঠিক রেখে যোগাযোগ করতে হয় সেই ধরনের প্রশ্ন থাকতে পারে। কিংবা কোনো একটি ঘটনা দেওয়া থাকতে পারে, তারপর সেই ঘটনার কেন্দ্র করে তোমার এই ধরনের প্রশ্ন থাকতে পারে যে প্রশ্নগুলোর উত্তর ওই ঘটনাটিকে ভালোভাবে বোঝার পর তোমাদেরকে দিতে হবে। তারপর যোগাযোগে মর্যাদাসূচক শব্দ, এক্ষেত্রে দেখো এখানে তোমাদের 1.4-এ যেরকম একরকম দেওয়া আছে যে এখানে কোন ধরনের সর্বনাম আছে, মানিপক্ষের সর্বনামে কেমন হবে, তুচ্ছার্থক সর্বনাম কেমন হবে, এরকম যে কোনো একটির বর্ণনা দেওয়া থাকবে। তারপর বলা হবে যে বাকি দুইটি তোমরা পূরণ করো, এটা কী ধরনের মানিপক্ষের সর্বনামে কেমন হবে, তুচ্ছার্থক বা ঘনিষ্ঠ সর্বনামে কেমন হবে। কিংবা কোনো একটি সর্বনাম পদ দিয়ে বলা হতে পারে যে এই সর্বনাম পদের মানিপক্ষের, তুচ্ছার্থক এবং ঘনিষ্ঠ সর্বনামের ক্ষেত্রে যেরকম প্রয়োগ হয় সেরকম প্রয়োগ দেখাও। তো এখানে যা আছে সেরকম অনুশীলন করতে থাকবে। তারপর 1.5-এ দেখো যোগাযোগের উপাদান বিশ্লেষণ, এক্ষেত্রে এই উপাদানগুলো তোমাকে কোনো একটি ঘটনা তোমাকে বলা হবে, বলার পর তারপর তোমাকে বলা হবে যে উদ্দেশ্য, চিন্তা, অনুভূতির প্রকাশ সেটা কিভাবে প্রকাশ পেয়েছিল, কোনো একটি পরিস্থিতি, যোগাযোগের উদ্দেশ্য, যে ধরনের চিন্তা অনুভূতির প্রকাশ পেয়েছে, আর কি উপায়ে যোগাযোগ করা যেতে পারে। এখন এটা উপরে কিন্তু তোমরা এরকম দেখেছো, হ্যাঁ, সেই ক্ষেত্রে দেখো কোনো একটি পরিস্থিতি যেমন দেওয়া হলো যে স্কুলের সামনে গিয়ে তুমি স্কুলে যাওয়ার সময় দেখতে পেয়েছো যে স্কুলের সামনের যে রাস্তা সেটি ভাঙা। যোগাযোগের উদ্দেশ্য কি? যোগাযোগের উদ্দেশ্য হচ্ছে সমস্যার সমাধান। তারপরে যে ধরনের চিন্তা অনুভূতি প্রকাশ পেয়েছে, এটা কী ধরনের চিন্তা অনুভূতি প্রকাশ পেয়েছে, সমস্যার সমাধানমূলক সমস্যা অনুধাবন এবং সেই
সেই সমস্যার সমাধানের চিন্তার অনুভূতি প্রকাশ পেয়েছে। আর কী উপায়ে যোগাযোগ করা যেতে পারতো, সেটা হচ্ছে যে তুমি এই সমস্যাটা নিয়ে কার সাথে কথা বলেছো তোমার স্কুলের প্রধান শিক্ষকের সাথে। তাহলে আর কার সাথে যোগাযোগ করতে পারতো, আর কি উপায়ে, দেখো কী উপায়ে যোগাযোগ করা যেতে পারতো সেটা বলেছে। তুমি হচ্ছে তোমার স্কুলের যিনি শ্রেণী শিক্ষক তার সাথে যোগাযোগ করেছো, তাহলে এটা হচ্ছে সরাসরি যোগাযোগ বা প্রত্যক্ষ যোগাযোগ। এছাড়াও তুমি স্কুলের প্রধান শিক্ষক বা এলাকার যিনি জনপ্রতিনিধি তাকে আবেদনপত্রের মাধ্যমে যোগাযোগ করতে পারতে, এরকম। তারপর বলা হয়েছে যে উপরের পরিস্থিতি পরিবার এবং পরিবারের বাইরে কোনো ব্যক্তির সাথে আলোচনা করো, যোগাযোগের উদ্দেশ্য পূরণে পরিস্থিতি বিবেচনায় আর কী করা যেতে পারতো সে ব্যাপারে তাদের মতামত নাও এবং নিজে উল্লেখ করো। এখানে তোমরা বুঝতে পেরেছো যে ওই পরিস্থিতির ক্ষেত্রে তোমরা আরও অন্যদের যে মতামত যে তারা কি করতে পারতো সেটা জেনে নিবে। তারপর সেই উদ্দেশ্যটা পূরণ করার ক্ষেত্রে তোমরা আর কি করতে পারো যা করেছো। আর এছাড়াও তোমার যে মতামত সেটা ছাড়াও অন্যরা এই ব্যাপারে কীভাবে সেটা তোমরা এখানে লিখবে। প্রয়োজন বুঝে যোগাযোগ করি বলতে এখানে বোঝানো হয়েছে যে একটা সমস্যা আগে চিহ্নিত করতে হবে, তারপর সেই সমস্যার সমাধানের জন্য কার সাথে যোগাযোগ করা যেতে পারে এরকম ব্যক্তির নাম লিখতে হবে। তারপর যোগাযোগটা মৌখিক হলে তাহলে কার সাথে বা কীভাবে যোগাযোগ করবে এবং লিখিত হলে কীভাবে করবে তা এখানে বলা আছে। সেই ক্ষেত্রে তোমাকে এখানে একটা পরিস্থিতি দেওয়া হতে পারে বা একটা ঘটনা বলা হতে পারে, তারপর এই 4টি ছকটি পূরণ করতে বলা হতে পারে। এখানে দেখো প্রমিত লিখি যে অধ্যায়টা, সে অধ্যায়ে এখানে তোমার একটি কবিতা দেওয়া হতে পারে। কবিতাটি দেওয়ার পর তোমাকে বলা হতে পারে যে এই কবিতায় কিছু শব্দ দেওয়া হতে পারে এবং সেই শব্দ দেওয়ার পর বলা হতে পারে যে এই শব্দটির এই ধ্বনিটি কী ধরনের ধ্বনি, ঘোষধ্বনি, অঘোষধ্বনি, নাকি অল্পপ্রাণ, নাকি মহাপ্রাণ ধ্বনি, সেটা জিজ্ঞাসা করা হতে পারে। আর এই চারটি ধরনই তোমাদেরকে জানতে হবে, অঘোষ ধ্বনি কোনটি, এবং শুধু তাই না, বলা হতে পারে যে এই শব্দের এই ধ্বনিটি 2টি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য লিখো। তাহলে তখন তোমাকে লিখতে হবে যে ধ্বনিটি অঘোষ অল্পপ্রাণ বা অঘোষ মহাপ্রাণ বা ঘোষ মহাপ্রাণ, এরকম মানে 2টি বৈশিষ্ট্য একসাথে লিখতে বলা হতে পারে। তারপর বলা হতে পারে যে কোনো একটি ধ্বনি দেওয়া হতে পারে, শব্দ দেওয়া হতে পারে। তারপর বলা হতে পারে এই শব্দটি কোন অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে, বাক প্রত্যঙ্গ ব্যবহার করে উচ্চারণ করা হয়, তখন সেটা লিখবে। কিংবা বলা হতে পারে যে কয়টি ধ্বনি, সব বর্ণ দেওয়া হবে এবং এই বর্ণগুলোর উচ্চারণের ক্ষেত্রে ব্যবহৃত বাক প্রত্যঙ্গের নাম লিখো। তারপর এই যে বিভিন্ন ধরনের যে ধ্বনি আছে 5 ধরনের, এই 5 ধরনের ধ্বনি উচ্চারণের সময় প্রধানত কোন ধরনের বাক প্রত্যঙ্গগুলো ব্যবহৃত হয় এবং অপ্রধানত বা গৌণ ভূমিকা পালন করে কোন বাক প্রত্যঙ্গগুলো, সেগুলো জিজ্ঞাসা করা হতে পারে। আর এই যে বিভিন্ন ধরনের ব্যঞ্জন আছে, এরকম বলা হতে পারে কোনো একটি ধ্বনি দিয়ে যে এই ধ্বনিটি বা এই ব্যঞ্জন ধ্বনিটি কোন ধরনের ব্যঞ্জন, তাহলে ওটা চার্ট থেকে দেখে নিতে হবে। উচ্চারণ অনুযায়ী ধ্বনির প্রকার, এই ক্ষেত্রে দেখো তোমাকে কোনো একটি ধ্বনি দিয়ে বা কোনো একটি শব্দ দিয়ে সেই শব্দের সবগুলো ধ্বনি বা কোনো সব ধ্বনি দিয়ে সেই ধ্বনিটি কী ধরনের ধ্বনি তা তোমাকে জিজ্ঞাসা করা হতে পারে। তারপর কোনো একটি রচনা দিয়ে তোমাকে বলা হতে পারে যে এই রচনা থেকে কিছু শব্দ তোমাকে দেওয়া হবে, তারপর বলা হবে যে এই শব্দগুলোর উচ্চারণ লিখো, প্রমিত উচ্চারণ লিখো। তারপর আঞ্চলিক কিছু শব্দ বাক্য দেওয়া হতে পারে, সেই বাক্যগুলোকে প্রমিত বাক্যে রূপান্তরিত করতে হবে। এটা কোনো গদ্য থেকেও দেওয়া হতে পারে কিংবা হতে পারে যে তোমার নিজস্ব আঞ্চলিক ভাষায় লিখো এবং সেই আঞ্চলিক ভাষার প্রমিত রূপটাও তুমি লিখো। তারপরের যে অধ্যায় 3য় পরিচ্ছেদ, এখানে দেখো, এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি গদ্যের অংশ আছে। সেই গদ্য অংশ পড়বার পর তুমি কি বুঝতে পারলে তার উপর ভিত্তি করে এখানে বলা হতে পারে যে গল্পে ব্যবহৃত যে সর্বনাম পদ তার প্রমিত রূপটা তোমাকে লিখতে বলা হতে পারে, কিংবা কিছু শব্দ দেওয়ার পর তারপর বলা হতে পারে যে এই শব্দগুলো প্রমিত রূপ লিখো। আবার সাধু
রীতির বাক্য দিয়ে বলা হতে পারে যে প্রমিত রূপ লিখো, কিংবা কোনো একটি গদ্য থেকে যে কোনো 5টি বা 10টি বাক্য তোমাকে নিজেকে নির্বাচন করে সেটার প্রমিত রূপ লিখতে বলা হতে পারে। আর এরকম যে কোনো একটি পরিস্থিতি দিয়ে তারপর বলা হতে পারে যে প্রমিত উচ্চারণে সেগুলো পাঠ করতে বলা হতে পারে। এটা দলগত কাজ হতে পারে, আবার একক কাজও হতে পারে পরীক্ষার ক্ষেত্রে। তারপর প্রায়োগিক লেখার ক্ষেত্রে এখানে প্রায়োগিক লেখার বৈশিষ্ট্য কী, এখানে এই বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। প্রায়োগিক লেখার উদ্দেশ্য এবং প্রায়োগিক লেখার ধরন, এটা যে কোনো একটা কলাম তোমাকে লিখে দিয়ে অন্য কলামটি পূরণ করতে বলা হতে পারে, কিংবা 2টা কলামই পূরণ করা থাকতে পারে, কিন্তু এলোমেলোভাবে থাকতে পারে। সেক্ষেত্রে বাম পাশের সাথে ডান পাশ মিলাতে বলা হতে পারে। তারপর এরকম কোনো একটি রচনা দিয়ে বলা হতে পারে এটি পড়ে কি বুঝলাম, এবং সেই প্রশ্নগুলোর উত্তর লিখতে বলা হতে পারে। তারপর এখানে যে কোনো একটি লেখা তোমাকে দিয়ে বলা হতে পারে যে এই লেখাটি কেন প্রায়োগিক লেখা, কারণ বিশ্লেষণ করো। তারপর ভাষণ তৈরির ক্ষেত্রে দেখো এটা একক কাজ হতে পারে। কোনো একটি বিষয়ে তোমাদেরকে বলা হতে পারে যে এই বিষয়ে একটি ভাষণ তৈরি করো। তো ভাষণের ক্ষেত্রে কিভাবে সম্ভাষণ করতে হয়, কিভাবে লোকজনকে উদ্দেশ্য করে কথা বলতে হয়, সেই বিষয়গুলো থাকতে হবে। আর বিবরণমূলক লেখার ক্ষেত্রে এক্ষেত্রে বিবরণমূলক লেখা কাকে বলে সেটা প্রথমে জানতে হবে। জানবার পর তোমাকে কোনো একটি লেখা দিয়ে বলা হতে পারে যে এই লেখাটি কেন বিবরণমূলক লেখা তা তুমি বর্ণনা করো, কিংবা বলা হতে পারে যে ওই লেখাটির থেকে তুমি কি বুঝতে পেরেছ, সেটার উপর ভিত্তি করে একাধিক প্রশ্ন থাকতে পারে। আবার কোনো একটি রচনা থেকে নির্বাচিত কিছু বাক্য দিয়ে বলা হতে পারে যে এই বাক্যটি সম্পর্কে তোমার মতামত কী। আর তথ্যমূলক লেখার ক্ষেত্রেও তাই, তথ্যমূলক লেখা কি সেটা আগে তোমাকে জানতে হবে। জানবার পর কোনো একটি রচনা তোমাকে দেওয়া হতে পারে, তারপর দেওয়ার পর তোমাকে বলা হতে পারে যে এই রচনাটি থেকে তুমি কি বুঝতে পেরেছো, তার উপর ভিত্তি করে 5টি প্রশ্নের উত্তর লিখো। তারপর কোনো একটি সেই রচনায় কিছু বাক্য তুলে দেওয়া হতে পারে এবং সেই বাক্য সম্পর্কে তোমার নিজস্ব মতামত জানতে চাওয়া হতে পারে। আর কোনো একটি লেখা কেন তথ্যমূলক লেখা হলো সেটা তোমার কাছে যুক্তিসহ জানতে চাওয়া হতে পারে। বিশ্লেষণমূলক লেখার বৈশিষ্ট্য ভালো করে শিখতে হবে। তারপর এখান থেকে যে ধরনের প্রশ্ন আসতে পারে, কোনো একটি লেখাকে তুলে দিয়ে তারপর বলা হতে পারে যে এই লেখা থেকে তুমি কি বুঝলে, বইয়ের রচনা থেকে হতে পারে। তারপর তোমাকে বলা হতে পারে যে তুমি যা বুঝেছো সেই অনুযায়ী নিচের প্রশ্নগুলো উত্তর দাও। একইভাবে এখানেও বইয়ের কোনো বাক্য তুলে দিয়ে সেখানে কি বুঝতে পেরেছো সেটা তোমাকে বিশ্লেষণ করতে বলা হতে পারে। আবার কোনো একটি লেখাকে দিয়ে বলা হতে পারে যে এই লেখাটি কেন বিশ্লেষণমূলক লেখা, কারণসহ বিশ্লেষণ করো। কল্পনা নির্ভর লেখার ক্ষেত্রেও তাই। এক্ষেত্রে কল্পনা নির্ভর লেখা কাকে বলে, এই ধরনের লেখায় কী কী বৈশিষ্ট্য থাকে, এরকম তোমাকে সবার আগে জানতে হবে। তারপর এখান থেকে তোমার কাজ থাকতে পারে কোনো একটি লেখা কোনো একটি লেখা দিয়ে বলা হতে পারে যে এটি কী ধরনের লেখা, কিংবা বলা হতে পারে যে এটি কেন কল্পনা নির্ভর লেখা, কিংবা এটাও বলা হতে পারে যে এই লেখাটি পড়ে তুমি যা বুঝেছো তার উপর ভিত্তি করে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। আবার একইভাবে এক্ষেত্রেও সেই রচনায় তুমি কিছু বাক্য তুলে দিয়ে বলা হতে পারে যে এই বাক্যটি সম্পর্কে তোমার নিজস্ব মতামত কী। তারপর একটি লেখাকে দিয়ে, এটা আগেই বলেছি যে কেন কল্পনা নির্ভর লেখা তা জানতে চাওয়া হতে পারে। তারপর দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় যেটা, সেটা হচ্ছে শব্দ বুঝি বাক্য লিখি, সমাস, উপসর্গ এবং প্রত্যয়। এক্ষেত্রে তোমাকে কিছু শব্দ দিয়ে সেই শব্দটির গঠন প্রক্রিয়া বিশ্লেষণ করতে বলা হতে পারে যে এই শব্দটি কোন উপায়ে গঠিত, কিভাবে গঠিত, এরকম কিছু শব্দ দিয়ে বলা হতে পারে। আবার কোনো একটি রচনা থেকে তোমার ইচ্ছা মতো শব্দ নির্বাচন করে সেই শব্দটি কিভাবে ভাঙা যেতে পারে এবং গঠন কি সেটাও তোমার কাছে জানতে চাওয়া হতে পারে। আবার তোমার বইয়ে যেগুলো আছে সেগুলো ভালো করে অনুশীলন করলেই তোমাকে যেই শব্দগুলোই দেওয়া হোক না কেন আশা করি তুমি পারবে। সমাস প্রক্রিয়ায় শব্দ কি করে গঠিত হয় সেটা আমরা দেখেছি। এখানে এই ধরনের কাজও আসতে পারে যে একটাই শব্দ দেওয়া হবে, সেই শব্দ দেওয়ার পরে বলা হতে পারে যে এই শব্দটির সামনে এবং পিছনে অন্য শব্দ যোগ করে কিভাবে শব্দ গঠন করা যেতে পারে। এরকম 5টি শব্দ দেওয়া হতে পারে আর বলা হতে পারে যে এই শব্দটির
সামনে এবং পিছনে শব্দ যোগ করে নতুন শব্দ গঠন করো। উপসর্গ যোগের শব্দ গঠনের ক্ষেত্রেও তাই। এক্ষেত্রে বলা হতে পারে যে কোনো 5টি উপসর্গ দিয়ে বলা হতে পারে যে এই 5টি উপসর্গ যোগে নতুন শব্দ গঠন করো, কিংবা এইটা বলা হতে পারে যে এই শব্দ 5টি দেওয়া হলো, দেওয়ার পর সেই শব্দ 5টিকে তোমার বিশ্লেষণ করতে হবে কোনটি উপসর্গ আর কোনটি মূল শব্দ, এবং সেই উপসর্গের কী অর্থ প্রদান করছে তাও জানতে চাওয়া হতে পারে। এগুলো পড়লেই পেয়ে যাবে। তারপর উপসর্গ যোগের শব্দ গঠন করি, এটা কিভাবে গঠিত হচ্ছে সেটা দেখো। প্রথমে উপসর্গ দেওয়া থাকবে, তারপর তার সাথে শব্দ যোগ করে নতুন শব্দ গঠন করতে হবে। হতে পারে এরকম 5টি উপসর্গ দেওয়া থাকবে, তার সাথে নতুন 5টি শব্দ যোগ করে নতুন শব্দ গঠন করতে হবে। তারপর প্রত্যয়ের ক্ষেত্রেও তাই। এখানে কোনটিকে কৃত প্রত্যয় বলে আর কোনটিকে তদ্ধিত প্রত্যয় বলে সেটা জানবো। সেটা হলো যেই প্রত্যয় বা যেই প্রকৃতি প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দের মূল অংশ কাজ বোঝায় সেটা হবে কৃত প্রত্যয়, আর যেটা কাজ বোঝাবে না, নামপদ বোঝাবে, সেটা হবে তদ্ধিত প্রত্যয়। তো এরকম কোনো একটি শব্দকে দিয়ে যে কোনো 5টি শব্দকে দিয়ে বলা হতে পারে বা 10টি শব্দকে দিয়ে বলা হতে পারে যে এটি কী ধরনের প্রত্যয়বাচক শব্দ এবং এটাকে কিভাবে শব্দটাকে গঠন করা হয়। তারপর ক্রিয়ামূল বা নাম শব্দ কী এবং দেওয়া থাকবে। তারপর বলা হতে পারে যে এই শব্দটির সাথে কোন প্রত্যয় যুক্ত করে কোন শব্দ গঠিত হতে পারে, কিংবা কোনো একটি শব্দকে দিয়ে 5টি শব্দকে দিয়ে বলা হতে পারে যে এই শব্দটির প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণ করো, এরকম থাকতে পারে। তারপর শব্দদ্বিত্বের ক্ষেত্রে বলা হতে পারে যে শব্দদ্বিত্ব কিভাবে কাজ করে, কিংবা কোনো একটি লেখা দিয়ে বলা হতে পারে যে এই লেখায় যে শব্দদ্বিত্বগুলো রয়েছে তা লিখো। এখন শব্দদ্বিত্বের প্রকারভেদ যেগুলো সেগুলো শিখতে হবে। ধনাত্মক শব্দদ্বিত্ব কোনটা, অনুকার দ্বিত্ব কোনটা, পুনরাবৃত্ত কোনটা। তারপর এই শব্দগুলো কিছু বাক্য দেওয়া হবে, বাক্য দেওয়ার পর শব্দের নিচে আন্ডারলাইন করা হতে পারে, কিংবা এরকম বড় করে বোল্ড করে লেখা হতে পারে। তারপর বলা হতে পারে যে এই শব্দদ্বিত্বগুলো কী ধরনের শব্দদ্বিত্ব। আবার শব্দদ্বিত্ব কিছু দিয়ে তারপর বলা হতে পারে যে এই শব্দদ্বিত্বগুলো দিয়ে নতুন বাক্য বানাও। তারপর কিছু বাক্য দেওয়ার পর বলা হতে পারে যে এই বাক্যের উদ্দেশ্য কোনটি এবং বিধেয় কোনটি। তো উদ্দেশ্য এবং বিধেয় সম্পর্কে তোমরা জেনেছ যে যার সম্পর্কে কিছু বলা হয় সে হচ্ছে উদ্দেশ্য, আর তার সম্পর্কে যা কিছু বলা হয় সেটা হচ্ছে বিধেয়। উদ্দেশ্য এবং বিধেয়ের প্রসারক যোগ করতে বলা হতে পারে। একটা বাক্য দিয়ে বলা হতে পারে যে এই বাক্যটিতে উদ্দেশ্য যোগ করো, কিংবা বিধেয় যোগ করো, কিংবা দুইটাই যোগ করো। তারপর সমুচ্চারিত ভিন্ন শব্দ যেটা, সেটার ক্ষেত্রে এখানে একটি বাক্যে সমুচ্চারিত ভিন্ন শব্দ ব্যবহার করার পর বলা হতে পারে যে এই শব্দে কোন শব্দটা কোন অর্থ দিচ্ছে, কিংবা এই সমুচ্চারিত ভিন্ন শব্দের শূন্যস্থান পূরণ করতেও বলা হতে পারে। হ্যাঁ, এমনকি বাক্যও গঠন করতে বলা হতে পারে। আচ্ছা, আমাদের যেহেতু 102 পর্যন্ত ছিল, বানান এবং অভিধানের ক্ষেত্রে তোমাদের যে বর্ণানুক্রম সেটা ভালো করে জানতে হবে, কারণ এলোমেলো কিছু শব্দ দেওয়া হবে, সেই শব্দগুলো থেকে তোমাদেরকে বানান বর্ণানুক্রমে, অভিধানের যে বর্ণানুক্রম সেই অনুক্রমটা মেনে শব্দগুলোকে সাজিয়ে লিখতে হবে। তারপর কিছু ভুল বানান দেওয়া থাকবে, সেই ভুল বানানগুলোকে তোমাদেরকে সঠিক বানানে লিখতে হবে। কিংবা বলা হতে পারে যে কোনো একটি অনুচ্ছেদ বা কোনো কিছু বাক্য ভুল বানানে লেখা থাকবে, সেটাকে সঠিক বানানে লিখতে বলা হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে এখন পর্যন্ত যা কিছু বলা হলো তার সবগুলোর উত্তরই কিন্তু এই চ্যানেলে দেওয়া আছে। তোমরা এই চ্যানেলের প্লেলিস্টগুলো থেকে এই উত্তরগুলো ভালো করে দেখে নিলেই আশা করি সফলতা লাভ করবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।